আসসালামু আলাইকুম। রাইসুল হক চৌধুরী স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে গণপিটুনিতে হত্যার ঘটনায় 8 শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া হত্যায় জড়িত থাকার অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক আহসান লাবিবকে অব্যাহতি দেওয়া হয়েছে। সুষ্ঠু তদন্ত করে তার বিচার নিশ্চিতের আহ্বানও জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা। এদিকে মব জাস্টিস কোনো অবস্থাতেই সমর্থনযোগ্য নয় জানিয়ে এর সঙ্গে জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে তারা এই দাবি জানান। এছাড়া মব জাস্টিস বন্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। কমিটির মুখপাত্র সামান্তা শারমিন স্বাক্ষরিত এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সব ধরনের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। রাতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের উপাচার্য লাউঞ্জে জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ। সভায় উপস্থিত সিন্ডিকেটের সব সদস্য রাজনীতি নিষিদ্ধের ব্যাপারে সম্মত হয়েছেন বলেও জানান তিনি। বৈঠকে ছাত্র শিক্ষক রাজনীতি ছাড়া অন্য কোনো বিষয়ে আলোচনা হয়নি বলেও জানান তিনি। উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 9 দফা কর্মসূচির 1 দফা ছিল ক্যাম্পাস থেকে সব ধরনের দলীয় রাজনীতি নিষিদ্ধ করা। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কারে গঠিত 6টি কমিশন 1 অক্টোবর থেকে কাজ শুরু করবে। 3 মাসের মধ্যে রিপোর্ট জমা দিবে। এক্ষেত্রে গণহত্যার সাথে জড়িত আওয়ামী লীগ ছাড়া অন্য সব দল এবং সংশ্লিষ্ট অংশীজনের সাথে আলোচনা করা হবে। কমিশনের প্রধানের সাথে বৈঠকের পর ব্রিফিংয়ে একথা জানান আইন উপদেষ্টা। একই সঙ্গে তিনি জানান, জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া শুরুর পর শেখ হাসিনাকে ভারতের কাছে ফেরত চাওয়া হবে। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, মব জাস্টিস বা গণপিটুনির নামে বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ড সহ্য করা হবে না। এর আগে অন্তর্বর্তী সরকার অধ্যাদেশের খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় উপদেষ্টা পরিষদের সভায়। আরও জানাচ্ছেন মুকসিমুল আহসান। অন্তর্বর্তীকালীন সরকারের 1 মাস পূর্তিতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে গত 11 সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কারের লক্ষ্যে 6টি কমিশন গঠন এবং কমিশনের প্রধানের নাম ঘোষণা করেন। তার ঠিক 1 সপ্তাহের মাথায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় 6 কমিশনের প্রধানের সাথে বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যেখানে উপস্থিত ছিলেন কয়েকজন উপদেষ্টাও। 1 ঘন্টারও বেশি সময়ের আলোচনার পর সংবাদ সম্মেলনে জানানো হয়, কমিশনগুলো পূর্ণাঙ্গভাবে গঠিত হওয়ার পর 1 অক্টোবর থেকে পরবর্তী 3 মাসের মধ্যে তাদের প্রতিবেদন তৈরি করবে। এক্ষেত্রে আলোচনা করবে সব অংশীজনের সাথেও। যারা গণহত্যাকারী ছিল, যারা মানবতা বিরোধী অপরাধ করেছে, যারা বিচারের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে, তাদের সাথে কোনো আলোচনা হবে না। তাদের বাদে সমাজে যত প্রতিনিধিত্বকারী শ্রেণী আছে, রাজনৈতিক দল আছে, তারপর আপনার সামাজিক সংগঠন, পেশাজীবী সংগঠন, ছাত্র সংগঠন, আমাদের এই বিপ্লবী অভ্যুত্থানে যারা ছিলেন, প্রত্যেকটা সেক্টরের সাথে যতভাবে পারা যায় মতামত প্রতিফলিত করা হবে। প্রাথমিকভাবে 6টি সংস্কার কমিশন গঠিত হয়েছে। এর পরবর্তীতে আরও অনেকগুলো সংস্কার কমিশনের প্রস্তাবনা আমাদের অলরেডি আছে টেবিলে। এক প্রশ্নের উত্তরে আসিফ নজরুল জানান, জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হলেই চুক্তি অনুযায়ী ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে। সেই এক্সট্রাডিশন ট্রিটি অনুযায়ী ভারতে যদি কোনো আমাদের কনভিক্টেড মানুষ থাকেন, উনি সাবেক প্রধানমন্ত্রী হন আর যাই হন না কেন, ওনার এক্সট্রাডিশন বা প্রত্যার্পণ আমরা চাইতে পারি। ইনভেস্টিগেশন যে টিম আছে সেটা গঠিত হয়ে গেছে, প্রসিকিউশন টিম গঠিত হয়ে গেছে, আদালত পুনর্গঠনের চিন্তা চলছে। অচিরেই আপনারা দেখবেন বিচার শুরু হয়েছে। বিচার শুরু হওয়ার পর ডেফিনেটলি আমরা এক্সট্রাডিশন চাবো। সম্প্রতি জাহাঙ্গীরনগর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণপিটুনিতে 2 জনের মৃত্যু প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে তিনি জানান, সব অন্যায়ের বিচার হবে। আমরা এই ধরনের ঘটনা এড়ানোর জন্য যত রকম পদক্ষেপ নেওয়া প্রয়োজন তত রকম পদক্ষেপ নেব। আমরা বাংলাদেশে ক্লিয়ারলি বলতে চাই, এখানে কোনো রকম মব জাস্টিস, কোনো রকম আইন নিজের হাতে তুলে নেওয়া, গণপিটুনি দেওয়া, এগুলি কোনোভাবেই অ্যাকসেপ্ট করা হবে না। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই অ্যাকসেপ্ট করা হবে না।
এগুলি যদি ঘটে আপনাদের একটা জিনিস নিশ্চিত করতে পারি, আমাদের সরকার তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবে, আইনের মাধ্যমে উপযুক্ত শাস্তির তদন্ত এবং বিচার সাপেক্ষে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। একই সঙ্গে ব্রিফিংয়ে জানানো হয়, প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে দেশে ফেরার পর নির্বাচন কমিশন পুনর্গঠন করা হবে। এর আগে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ 2024-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিদ্যমান পরিস্থিতিতে ডক্ট্রিন অফ নেসেসিটি অনুযায়ী সাংবিধানিক সংকট মোকাবেলায় সর্বস্তরের জনগণের ঐকান্তিক ইচ্ছা ও পরম অভিপ্রায়ের প্রেক্ষিতে গণ অভ্যুত্থানকারী ছাত্র জনতার প্রতিনিধিদের প্রস্তাবের ভিত্তিতে 8 আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। সেই সাথে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের আয় ও সম্পদ বিবরণী প্রকাশের নীতিমালা 2024-এর খসড়া অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধের জন্য তার বিচারের দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার আশ্বাস দিয়ে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার বিষয়টি পুনর্বিবেচনা করার আহ্বান জানান। ঠাকুরগাঁওয়ে পৃথক দুটি জনসভা সহ স্থানীয় বিএনপি আয়োজিত অনুষ্ঠানে মির্জা ফখরুল এসব কথা বলেন। ঠাকুরগাঁও থেকে লুৎফুর রহমান মিঠুর পাঠানো রিপোর্ট। গণহত্যার দায়ে শেখ হাসিনা ও তার দোসরদের বিচার দাবিতে ঠাকুরগাঁওয়ের রানীশঙ্কর কলেজ মাঠে বিএনপির জনসভায় হাজারো মানুষের ঢল নামে। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শেখ হাসিনা জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে মানবতা বিরোধী অপরাধ করেছে, তাই আইনের আওতায় এনে বিচার করতে হবে অপরাধীর। শেখ হাসিনার কোনো ক্ষমা নাই, সেই জাতিকে ধ্বংস করেছে, সুতরাং জবাব তাকে দিতেই হবে। যে অপরাধগুলো সে করেছে, এই অপরাধগুলোকে বলা হয় মানবতা বিরোধী অপরাধ। এই মানবতা বিরোধী অপরাধের তার বিচার হবে ইনশাআল্লাহ আইনের আওতায়। এর আগে ঠাকুরগাঁও প্রেস ক্লাবে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহতদের পরিবার ও আহতদের সাথে সাক্ষাৎ এবং মতবিনিময় করেন বিএনপি মহাসচিব। এ সময় দেশের সব স্থানে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার সমালোচনা করেন তিনি। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়া হয়েছে, ভালো কথা। তার মানে প্রশাসন ফেল করছে। যে সমস্ত এলাকাতে পিসফুল আছে, শান্তিপূর্ণ আছে, যেখানে রাজনৈতিক নেতা কর্মীরাই সমস্ত বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করছেন, সেইখানে এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার নতুন সমস্যা তৈরি করা সমীচীন হবে না, বুদ্ধিমানের কাজ হবে না। আমি তাই অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, তারা বিষয়টি পুনর্বিবেচনা করবেন এবং কখনোই এমন কোনো ব্যবস্থা নেবেন না যেটা সামগ্রিকভাবে তাদের জন্য বুমেরাং হবে, দেশের মানুষের জন্য একটা বুমেরাং হয়ে যাবে। বিকেলে পীরগঞ্জ উপজেলায় দলীয় সমাবেশে অংশ নেওয়ার পর সন্ধ্যায় জেলার সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভায় সকলকে ঐক্যবদ্ধ থেকে সৌহার্দ্য সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান মির্জা ফখরুল। এনটিভি নিউজ ডেস্ক। বাজেট সহায়তা হিসেবে বিশ্বব্যাংক ও এডিবির কাছে থেকে যে $2 বিলিয়ন প্রতিশ্রুতি মিলেছে, তা থেকে বিদ্যুৎ ও জ্বালানি খাতের বকেয়া পরিশোধ করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফয়জুল কবির খান। আর আগামী বছরের জুনের মধ্যে বাংলাদেশকে $2 বিলিয়ন ঋণ দেওয়ার কথা জানিয়েছেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেজার। সচিবালয় পৃথক অনুষ্ঠানে তারা একথা জানান। রকুনউদ্দিনের রিপোর্ট। বিদ্যুৎ ও জ্বালানি আমদানি বাবদ বাংলাদেশের বকেয়া প্রায় $220 কোটি, যার মধ্যে ভারতের আদানি পাওয়ারেরই বকেয়ার পরিমাণ $80 কোটি। এই পাওনা মেটাতে দাতা সংস্থার সহায়তা চেয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট উপদেষ্টা জানান, বাজেট সহায়তার অংশ হিসেবে বিশ্বব্যাংক ও এডিবির কাছ থেকে পাওয়া অর্থের একটা বড় অংশ ব্যয় হবে এসব পাওনা মেটাতে। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় থেকে আমরা বিশ্বব্যাংকের কাছে $1 বিলিয়ন বাজেটারি সাপোর্ট চাইছে, যাতে আমরা গ্যাসের বিল দিতে পারি এবং আমরা বিদেশ থেকে যে বিদ্যুৎ কিনি সেটার বিল দিতে পারি। এটা আমরা $1 বিলিয়ন বিশ্বব্যাংকের কাছে চেয়েছি, আর $1 বিলিয়ন চেয়েছি আমরা কাছে, কে বলে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কাছে। বিভিন্ন গণমাধ্যমে ভোলায় 5 ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের যে সম্ভাব্য মজুতের তথ্য এসেছে তা সঠিক নয় উল্লেখ করে জ্বালানি উপদেষ্টা বলেন, এখন পর্যন্ত 2 ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের সম্ভাব্য মজুত রয়েছে সেখানে।
এ সময় তার কাছে প্রশ্ন ছিল দেশ জুড়ে লোডশেডিং পরিস্থিতি নিয়ে। লোডশেডিংয়ের কতগুলো কারণ ছিল সেটা আমরা মোটামুটি এখন কাটিয়ে এসেছি। এদিকে সকালে সচিবালয়ে অর্থ উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট। এ সময় বাজেট ও ব্যাংক সহ আর্থিক খাতের সংস্কারে সহায়তা, জ্বালানি সহ বেশ কিছু বিষয়ে আলোচনা হয় বলে জানান অর্থ উপদেষ্টা। বাজেট সাপোর্ট, তারপর আমাদের হেল্প ইন এনার্জি সেক্টর, ইভেন ফার্টিলাইজার ইম্পোর্ট, রোহিঙ্গাদের সাপোর্ট, এটা নিয়ে কথা হয়েছে। সব ব্যাপারই আমরা যেগুলো বলেছি প্রপোজাল, দে আর ভেরি পজিটিভ এবং মোটামুটি কিন্তু কংক্রিট করে বলছে কী কী সহায়তা দেবে। আর ডিসেম্বরে বিশ্বব্যাংকের বোর্ড সভায় কয়েক ধাপে বাংলাদেশকে $2 বিলিয়ন দেবার অনুমোদন মিলবে বলে জানান মার্টিন রেজর। আগামী বছরের জুনের মধ্যে $2 বিলিয়ন ঋণ সহায়তা দেবার বিষয়ে আলোচনা হয়েছে। বাজেট সহায়তা, আর্থিক খাত সংস্কার, অবকাঠামো নির্মাণ, জ্বালানি সহ বিভিন্ন খাতে এই অর্থ দেয়া হবে। ডিসেম্বরে বিশ্বব্যাংকের বোর্ড সভায় কখন কিভাবে এই অর্থ মিলবে তার অনুমোদন দেয়া হবে। আগের মতোই বাংলাদেশের জন্য সহায়তা অব্যাহত থাকবে। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাসহ বেশ কিছু প্রকল্পের অবকাঠামো নির্মাণেও এই অর্থ ব্যয় হতে পারে বলে জানান তিনি। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য তত্ত্বাবধায়ক নিয়োগ দিতে লিখিত আদেশ প্রকাশ করেছে হাইকোর্ট। বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ আজ এই সংক্রান্ত আদেশ প্রকাশ করেন। লিখিত আদেশে বাংলাদেশ ব্যাংককে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। রিটকারী আইনজীবী মাসুদ আর সোবহান জানান, বিশেষ নিয়ম তৈরি করে বেক্সিমকো সহ বেশ কিছু কোম্পানি ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ ঋণ নিয়েছে, যা তারা ফেরত দেয়নি। ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাংকিং খাত। এর আগে 4 সেপ্টেম্বর বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সংশ্লিষ্ট কোম্পানির অন্য সব ব্যবসার ক্ষেত্রে ঋণ ও তা পরিশোধের তথ্যাদি সহ কয়েকটি বিষয় নিয়ে আইনজীবী মাসুদ আর সোবহান রিট করেন। এর প্রেক্ষিতে 5 সেপ্টেম্বর বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি সংযুক্ত করে সেগুলোর ব্যবস্থাপনায় রিসিভার নিয়োগ দিতে নির্দেশ দেয় হাইকোর্ট। যারা 5,000 কোটি টাকার বেশি লোন নিয়েছে তাদের 25 বছরের মধ্যে 1 পয়সা রিপেমেন্ট করতে হবে না। 25 বছর, থিঙ্ক অ্যাবাউট ইট। তার থেকে ভয়ঙ্কর ব্যাপার, 25 বছর পর ওরা ডিসাইড করবে কত টাকা তারা রিপেমেন্ট করবে তাদের ইচ্ছা মতো। হু ডিটারমিনস এই যে লোনগুলি নিয়েছে এটার রিপেমেন্টের কি ব্যবস্থা করেছে? অ্যাজ ফার অ্যাজ আই নো অ্যান্ড আই এম সার্টেন যে বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল কোনো লোন রিপেমেন্ট করে নাই। ওই যে প্রোটেকশনটা পেয়ে গেছে 25 বছর। কাল থেকে সপ্তাহে 7 দিনই চলবে মেট্রো রেল। একই সঙ্গে চালু হচ্ছে কাজীপাড়া মেট্রো স্টেশন। বিকেলে রাজধানীর ইস্কাটনে ডিএমটিসিএল কার্যালয়ে এসব তথ্য জানান সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ। তিনি আরও বলেন, শুধু শুক্রবারে মেট্রো রেল চলবে বিকেল 3:30 থেকে রাত 9টা পর্যন্ত। তিনি জানান, কাজীপাড়া স্টেশন মেরামতে খরচ হয়েছে 20,50,000 টাকা। দ্রুত সময়ের মধ্যে মিরপুর 10 স্টেশন চালুর কাজও চলছে। প্রতিদিন গড়ে 3 লাখ যাত্রী মেট্রো রেল ব্যবহার করছেন। এই মাসে এখন পর্যন্ত আয় হয়েছে প্রায় 20,67,03,551 কোটি টাকা। ছাত্র জনতার বিক্ষোভ চলাকালে সংঘর্ষে ক্ষতিগ্রস্ত হয়েছিল স্টেশন দুটি। গুম করে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে ফ্যাসিস্ট হাসিনার প্রতিরক্ষা উপদেষ্টা সহ সাবেক 3 সেনা কর্মকর্তা এবং 6 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীর প্রধান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তহিদুল ইসলাম চৌধুরী। দুপুরে ঢাকা মহানগর হাকিমের আদালতে মামলাটির জন্য আবেদন করেন ভুক্তভোগী সাবেক ওই সেনা কর্মকর্তা। শেখ হাসিনার সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক সিদ্দিক, ডিজিএফআই-এর সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সাইফুল আবেদিন, বরখাস্তকৃত সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও পুলিশের একাধিক কর্মকর্তা সহ 10 জন মামলার আসামি করা হয়েছে। এজাহারে উল্লেখ করা হয়, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তহিদুল ইসলামকে 2018 সালের 27 সেপ্টেম্বর এলিফ্যান্ট রোডের বাসা থেকে তুলে নিয়ে 2 দিন গুম করে পরবর্তীতে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারক নিয়োগ চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। হাইকোর্টের নিজ কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি আরও বলেন, জুলাই আগস্ট হত্যাকাণ্ডে নতুন করে 3টি অভিযোগ সহ মোট
28টি অভিযোগ জমা পড়েছে আইসিটি তদন্ত সংস্থায়। এখন পর্যন্ত মোট 28টি অভিযোগ জমা পড়েছে এবং এই প্রত্যেকটা অভিযোগই হচ্ছে পুলিশ কর্তৃক এদেরকে সরাসরি গুলি করে হত্যা করার অভিযোগ। ট্রাইব্যুনালের বিচারক নিয়োগের জন্য আমরা সরকারকে বারবারই অনুরোধ করেছি, সরকারও ইতিবাচকভাবে এটা দেখছেন। এটা অলমোস্ট চূড়ান্ত পর্যায়ে আছে। আশা করছি আগামী সপ্তাহের প্রথম দিকেই ট্রাইব্যুনাল পুনর্গঠিত হয়ে যাবে। ট্রাইব্যুনাল পুনর্গঠিত হয়ে গেলেই যথাযথ প্রক্রিয়ায় এই বিচারগুলো শুরু হয়ে যাবে বলে আমরা আশা করছি। জাতির দায়মুক্ত হতে সাগররুনি হত্যার বিচার প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতারা। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে ফ্যাসিবাদের দোসররা বিভক্তি সৃষ্টির চেষ্টা করছে উল্লেখ করে সাংবাদিক নেতারা সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। বলেন, গণতান্ত্রিক সরকার না আসা পর্যন্ত সংগ্রাম চলবে। এ সময় বিএনপি নেতা শামসুজ্জামান দুদু বলেন, শেখ হাসিনার আমলে সংগঠিত সকল সাংবাদিক হত্যার বিচার করে জাতিকে দায়মুক্ত করতে হবে। সাংবাদিক সুরক্ষা আইন করে সাংবাদিক নির্যাতন বন্ধ এবং গণমাধ্যমের স্বাধীনতা বিরোধী আইন বাতিল করার দাবি জানানো হয়। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntv.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরে আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।